বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা ক্লাস করেছি। ষষ্ঠ অধ্যায়ে দেখো পরমাণুর গঠন, এই অধ্যায়টা আমরা পড়তেছি। তো পরমাণুর গঠন সম্পর্কে আমার প্রথম ক্লাসে তোমরা প্রাথমিক ধারণাগুলো পাবে, এবং এখানে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিয়েও বেশ কিছু কথাবার্তা আমরা বলেছি। ঠিক আছে, তো আজকে আমরা দেখো এই অধ্যায়ের আইসোটপ পড়ব। খেয়াল করো, আইসোটপটা কি? আইসোটপ হচ্ছে, দেখো প্রথমে আমি গত ক্লাসে কিন্তু বলেছি যে একটা পরমাণু গঠিত হয় হচ্ছে তিনটা উপাদান নিয়ে, তাই না? তিনটে উপাদান নিয়ে। এটা অবিভাজ্য। প্রথম দিকে বলছিল যে এটা ভাঙা যায় না, অনেক বিজ্ঞানী বলছে, তারপরে পরবর্তীতে দেখা গেছে যে না, এটা ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাই, তাই তো? এখন তোমরা খেয়াল করো যে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভিতরে আবার হচ্ছে নিউক্লিয়াসে হচ্ছে কি থাকে, দেখো নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তো এখন এইখানে দেখো যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা হচ্ছে যেটা থাকবে, সেগুলো হচ্ছে সব থাকবে হচ্ছে কেন্দ্রে, তাই তো? কেন্দ্রে মানে হচ্ছে নিউক্লিয়াসে, আর এটি হচ্ছে তার ভর। ঠিক আছে, তাহলে এখন দেখো যে একটি মৌলের প্রতিটি পরমাণুতে দেখো নির্দিষ্ট সংখ্যক হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন থাকে, কিন্তু দেখো একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। ঠিক আছে, তাহলে যদি প্রোটন এবং নিউট্রন যদি একই থাকে, ঠিক আছে, প্রোটন এবং ইলেকট্রন যদি একই থাকে, তাহলে তো ভর একই হওয়ার কথা, কিন্তু একই নাও হতে পারে। এর কারণ কি? দেখো যে কারণ একটি মৌলের দেখো পরমাণুতে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে, নিউট্রনের সংখ্যা কিন্তু নির্দিষ্ট নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন দেখো হাইড্রোজেনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একটি করে থাকে। ঠিক আছে, কিন্তু দেখো যে এটা আমরা এখন দেখো যে একটা চিত্রের মাধ্যমে এটা দেখব। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের দেখো একটা প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন আছে। ঠিক আছে, তো ইলেকট্রনকে ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়, ই দিলেও হবে। এখন দেখো যে এখানে এরপরে আর একটা হাইড্রোজেনে দেখা যাচ্ছে কি যে দেখো এটাকে হচ্ছে নিউট্রন বলবো আমরা, আর এটি হচ্ছে প্রোটন। এর ইলেকট্রন আছে। এরপরে দেখো আরেকটা হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের দেখো প্রোটন সংখ্যা একটা, কিন্তু নিউট্রন সংখ্যা দুইটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কিন্তু একটাই আছে, তিনটার ক্ষেত্রে একটা আছে। প্রোটনও কিন্তু দেখো একটা করে আছে। প্লাস মানে হচ্ছে প্রোটন। ঠিক আছে, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, যে কারণে এটা হচ্ছে প্লাস দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রত্যেকটাই কিন্তু প্রোটন সংখ্যা একই আছে, খেয়াল করো তোমরা। কিন্তু ইলেকট্রন সংখ্যাও একই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তিনটা হাইড্রোজেনে হচ্ছে তিন ধরনের নিউট্রন সংখ্যা, তাই না? এখানে দেখো নিউট্রন নাই, এখানে হচ্ছে নিউট্রন একটি, আর এখানে হচ্ছে দুইটি। তাহলে এই ভিন্ন ভিন্ন নিউট্রন থাকার কারণে এদের ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে যায়, আর এই ভিন্ন ভিন্ন ধর্ম পোষণ করে, এটাকেই বলা হয় হচ্ছে আইসোটপ। ঠিক আছে, তাহলে এইখানে দেখো প্রথম চিত্রে যেটা, সেটার নাম কি দেখো? প্রোটিয়াম। হ্যাঁ, আর এখন যেখানে হচ্ছে দেখো একটি নিউট্রন আছে, সেখানে হচ্ছে ডিউটোরিয়াম। ওকে, আর দুইটি যদি দেখো যে নিউট্রন থাকে, তাহলে সেটার নাম হচ্ছে ট্রিটিয়াম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একই হাইড্রোজেন, ঠিক আছে, তার প্রোটন সংখ্যা একই, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এক, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এক, ইলেকট্রন সংখ্যা, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে প্রথমটাই দেখো যে নাম হয়েছে প্রোটিয়াম, হ্যাঁ, তারপরে দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম, আর তৃতীয়টার নাম হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট আবার মৌলে পরিণত হয়েছে। এগুলো হচ্ছে সবই কিন্তু হাইড্রোজেন, কিন্তু তার ভিন্ন ভিন্ন নাম হয়েছে। এই যে ভিন্ন ভিন্ন
নিউটন ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন হলো, এটাকেই বলা হয় কি আইসোটপ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এই আইসোটপের যদি আমরা সংজ্ঞা লিখি তাহলে কি হবে সেটা আমরা এখন দেখি। দেখো কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। খেয়াল করো, তাহলে কি হলো, কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কিন্তু সমান ছিল, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় কিসের কারণে? নিউটন ভিন্নতার কারণে। ঠিক আছে, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। ঠিক আছে, তাহলে আইসোটোপের এই সংজ্ঞাটা মুখস্থ করবে এবং আইসোটোপ সম্পর্কে এখন মনে হয় একটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে বইয়ে যা আছে সেগুলো সব পুরোটাই পড়বা। হ্যাঁ, খেয়াল করো, এখন দেখো আইসোটোপের ধর্ম ও ব্যবহার। ঠিক আছে, একই মৌলের দেখো ভিন্ন ভিন্ন আইসোটোপ বা প্রোটন বা ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে ধর্মের দেখো তেমন পার্থক্য নেই। তবে দেখো যেহেতু তাদের ভর আলাদা তাই তাদের সহজেই দেখো শনাক্ত করা যায়। তাহলে ভিন্ন ভিন্ন নিউটন সংখ্যা থাকার কারণে ভর সংখ্যা ভিন্ন, যে কারণে তাদেরকে সহজে আলাদা করা যায়। সাধারণত দেখো আইসোটোপ হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, অস্থায়ী দেখো আইসোটোপের বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি এবং কণা ঠিক আছে বিকিরণ করে, তাই এদেরকে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপও বলা হয়। তাহলে তেজস্ক্রিয় রশ্মি এরা হচ্ছে বিকিরণ করতে পারে, যে কারণে এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপও বলা হয়। দেখো বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্মের কাজে লাগানো হয়। নিচে হচ্ছে আমরা বেশ কিছু আইসোটোপের ব্যবহার উল্লেখ করলাম। ঠিক আছে, এখন দেখো যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। আইসোটোপ দেখো চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার আছে সেটা এখন আমরা দেখব। চিকিৎসা ক্ষেত্রে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কি সেটা এখন আমরা দেখব। দেখো বিভিন্ন রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহৃত হয় এবং নিরাময়েও আইসোটোপ ব্যবহার করা হয়। দেখো কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে দেখো রক্তের মধ্যে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। ঠিক আছে, কোনো রক্তের ক্ষুদ্র নালী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে হচ্ছে শনাক্ত করা হয়। একইভাবে দেখো ক্যান্সারে আক্রান্ত রোগীর কোন কোষ আক্রান্ত হয়েছে সেটাও হচ্ছে আইসোটোপের মাধ্যমে নির্ণয় করা যায়। আবার ক্যান্সারের দেখো ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। ঠিক আছে, এই যে ক্যান্সার কোষ আছে, যে কোষগুলোতে ক্যান্সার আক্রান্ত হয়, সেই কোষগুলোকে ধ্বংস করার কাজেও হচ্ছে এই তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও দেখো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে হচ্ছে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণু মুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে জীবাণু মারতে এটা সাহায্য করে। ঠিক আছে, এখন দেখো কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। কৃষি ক্ষেত্রে, তাহলে কৃষি ক্ষেত্রে দেখো কি কি কাজে লাগে সেটা আমরা দেখি। কৃষি ক্ষেত্রে দেখো পতঙ্গ নিয়ন্ত্রণে, ঠিক আছে, পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের দেখো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও দেখো কখনো কোনো সার
কি পরিমাণ, কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করা হবে তা দেখো জানতে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্যদ্রব্য দেখো সংরক্ষণ। ঠিক আছে, তাহলে খাদ্য দ্রব্য সংরক্ষণ, তাহলে খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে আইসোটোপের ব্যবহার আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার সহ দেখো অনেক জীবাণু আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি দেখো মারা যায়, তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তার মানে হচ্ছে কি, যে তোমার ব্যাকটেরিয়া জাতীয় যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো কি করে, এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলোকে কি করে, যে ধ্বংস করার কাজে হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করা হয়। তাই কি হচ্ছে, যে খাদ্য খাবারগুলো পচন থেকে আমাদের রক্ষা করে এটা হচ্ছে আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক দেখো গবেষণার কাজে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কি কাজে দেখো, তোমরা অনেক সময় দেখো খবরে শুনে থাকো যে কোনো দেশে হচ্ছে কয়েক কোটি বছরের পুরাতন দেখো ফসিল পাওয়া যায়। ফসিল মানে ইয়েগুলো, ঠিক আছে, জীবাশ্ম জ্বালানিগুলো পাওয়া যায়। কিভাবে দেখো বিজ্ঞানীরা জানেন যে ফসিল কত বছরের? ঠিক আছে, এটি জানা যায় আইসোটপের দেখো ক্ষয় থেকে। ঠিক আছে, কোনো দেখো ফসিলের স্থায়ী বা অস্থায়ী আইসোটপের দেখো অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি দেখো কত বছরের পুরাতন, এগুলো হচ্ছে নির্ণয় করা যায়। ঠিক আছে, এখন দেখো যে আমরা পার্ট 9 থেকে 11 যেটা আছে সেটা আমরা পড়বো। সেখানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আছে এবং সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো পরমাণুর ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, তার মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমরা পড়বো এখন। পরমাণুর ইলেকট্রন বিন্যাস, দেখো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়েছে সেটা এখন আমরা পড়বো। ঠিক আছে, দেখো পরমাণুতে দেখো ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘোরে, পরমাণুগুলোর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে এবং তাদের দেখো সুনির্দিষ্ট কক্ষপথ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন থাকবে, কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে এটা কিন্তু কেউ নির্দিষ্ট করেনি, যে কারণে কি আমাদের এখন এই ইলেকট্রন বিন্যাসটা পড়ে সেটা আমরা ধারণা নিব। ঠিক আছে, দেখো তাহলে এখন দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে। তাহলে আমরা হচ্ছে নিউক্লিয়াসে দেখো কেন্দ্র করে ওই একটি ইলেকট্রন ঘুরবে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয় তখন কোন কক্ষপথে কয়টা থাকবে এইটাই এখন আমরা জানবো। ঠিক আছে, খেয়াল করো একটা কমন সূত্র আমরা দেখবো 2n²। তো 2n², এই 2n² এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে এখন আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, একটা পরমাণুর নিউক্লিয়াস, এখানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে প্রোটন আর নিউট্রন আছে। এর প্রথম কক্ষপথ ধরলাম এটা, তারপরে দ্বিতীয় কক্ষপথ ধরলাম এটা, তৃতীয় কক্ষপথ এটা, এইভাবে কক্ষপথ যতগুলো লাগে পরপর হতে থাকবে। ঠিক আছে, তাহলে সিস্টেমটা কি দেখো, n সমান সমান 1 2 3 4 এইভাবে ডট ডট ডট, তার মানে 1 প্রথম কক্ষপথের জন্য, 2 হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, 3 হচ্ছে তৃতীয় কক্ষপথের জন্য। খেয়াল করো n সমান সমান যদি 1 হয় তাহলে আমরা দেখব যে 2n² সমান সমান 2n 2 into 1² সমান সমান 2 into 1, তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি। আচ্ছা গেল, এরপরে n সমান সমান 2 মানে দ্বিতীয় কক্ষপথ, এত হলে 2n², তার মানে 2 into 2², তার মানে আমরা পাচ্ছি 2 into 4 সমান সমান 8। তার মানে আমরা বুঝতে পারলাম যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা? 8টা। ক্লিয়ার সবাই? এরপরে দেখো n সমান সমান যদি 3 হয় তাহলে 2n² সমান সমান 2 into 3², তাহলে 2 into 9, তাহলে কত হচ্ছে? 18। খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে 18টা ইলেকট্রন কিন্তু এভাবে থাকবে। তাহলে দুটো, 4টে, 6টা, 8টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। ঠিক আছে, এইভাবে 18টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তো এরপরে দেখো যদি আমরা চতুর্থ কক্ষপথেরটা বের করতে যেতাম তাহলে কি হতো, n এর জায়গায় দেখো
4 বসাই দিতাম, তাই না? তাহলে ওখানে আসতো কত 32, তাই না? 16 দুগুণে 32, তাহলে 32টি। তাহলে এইভাবেই কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাস, কোন ইলেকট্রন কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন সেটা আমরা বের করতে পারবো। তোমরা মানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আবার আমি একটু বলি, দেখো কমন সূত্র হচ্ছে 2n², হ্যাঁ? তো n এর মান হচ্ছে 1 2 3 4 করে ডট 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 চলতে থাকবে। এরপরে n সমান সমান 1 হলে দেখো প্রথম কক্ষপথের ইলেকট্রন কয়টি 2n², তাহলে 2 × 1²। প্রথম কক্ষপথে n এর মান 1, তাহলে 1², তাহলে এখানে দেখো 2 × 1, তাহলে এখানে দুইটি। দ্বিতীয় কক্ষপথে 2 হলে দেখো এখানে আছে 2 × 2, এই 2 হচ্ছে কই n এর জায়গায় 2 বসবে, ঠিক আছে? দিয়ে তারপরে দেখো এখানে 8, আর এরপরে n এর জায়গায় দেখো 3 বসালে এখানে হচ্ছে 18টি হচ্ছে তৃতীয় কক্ষপথে। আর চতুর্থ কক্ষপথের n এর জায়গায় কত 4 বসবে, তাহলে 4 × 4 = 16, 16 দুগুণে 32টি ইলেকট্রন হচ্ছে এই চতুর্থ কক্ষপথে থাকার কথা, ঠিক আছে? এইটা হচ্ছে কথা আছে, কিন্তু এই কথা কি সবসময় ঠিক থাকবে? থাকবে না। এখন আমরা সেটাই খেয়াল করব যে কোন ইলেকট্রন কোন পরমাণুর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন কোন কোন কক্ষপথে আছে সেটা এখন দেখব, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, ঠিক আছে? ধরো সোডিয়াম, সোডিয়ামে ইলেকট্রন আছে কয়টি 11টি, 11টি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। এই সোডিয়ামের ইলেকট্রনটা দেখো কিভাবে বিন্যস্ত হবে আমরা একটু খেয়াল করি। প্রথম দেখো কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে 2টি, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম। তাহলে এর পরের কক্ষপথে দেখো 2টি যখন গেল, তাহলে 2টি গেলে হচ্ছে 2টি চলে গেল প্রথম কক্ষপথে। এরপরে থাকলো হচ্ছে কয়টি আর 9টি। তাহলে পরের কক্ষপথে কিন্তু 9টি না, ধরবে হচ্ছে 8টি। তাহলে খেয়াল করো যে আমরা 8টা ইলেকট্রন কিন্তু লিখে দিলাম, তাই না? তো 8টা ইলেকট্রন এখানে আমার হয়ে গেল, কিন্তু 8 আর 2 কয়টা 10টা হলো, কিন্তু আমার আরেকটা ইলেকট্রন কিন্তু থেকে গেল। সেই ইলেকট্রনটা কোথায় থাকবে দেখো তৃতীয় কক্ষপথে। আসলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা 18টি, কিন্তু এর তো আর ইলেকট্রন নাই, আছে একটি। তার মানে তৃতীয় কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি আছে? একটি, ঠিক আছে? এই একটা ইলেকট্রন কিন্তু সে স্থায়ীভাবে ধরে রাখতে পারবে না। সে কি করবে যে এ কাউকে না কাউকে এটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরেই কিন্তু তার বহিস্থ শক্তি স্তরে দেখো 8টি ইলেকট্রন পূর্ণ হবে। আর সকল মৌল, ঠিক আছে, চাই সঠিক সকল পরমাণু কি চাই যে তার বহিস্থ শক্তি স্তরের জন্য ইলেকট্রন দ্বারা পূর্ণ হোক অথবা অষ্টক পূর্ণ হোক। অষ্টক মানে কি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হলেও চলবে, অথবা যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল ততগুলো ইলেকট্রন যেন থাকে, ঠিক আছে? তো এ কি করবে, এই একটা ইলেকট্রন যে কাউকে দান করবে। কাকে দান করবে? যার এই একটি ইলেকট্রন প্রয়োজন তাকে দান করবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি প্রথম কক্ষপথে 2টি, তারপরে হচ্ছে কয়টি 8টি, আর এরপরে দেখো কয়টি 1টি, ঠিক আছে? এইটাই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো এইভাবে দেখো যে তোমাদের বইয়ে হচ্ছে একটা সুন্দর করে ছক দিয়ে দিয়েছে। এই 61 পৃষ্ঠায় দেখো 61 পৃষ্ঠায় একটা ছক আছে। এই ছকটা তোমরা ক্লিয়ার করে করে ফেলবে, ঠিক আছে? কিভাবে দেখো পেন্সিল দিয়ে তোমরা এটা পূরণ করবে। কিভাবে পূরণ করবে আমি একটু বলি। দেখো হাইড্রোজেন হিলিয়াম, ঠিক আছে? হাইড্রোজেনের দেখো প্রতীক হচ্ছে H, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে বইয়ে লিখে নিবে, ঠিক আছে? বইয়ের ভিতরে তোমরা পেন্সিল দিয়ে লিখে রাখবে। তারপর দেখো হিলিয়াম, হিলিয়াম He, প্রতীক হচ্ছে He, হ্যাঁ? তারপর দেখো লিথিয়াম Li, এটা দেওয়া আছে। এরপরে দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম দেখো Be, বোরন হচ্ছে B, কার্বন C, তারপরে নাইট্রোজেন দেখো N, তারপর অক্সিজেন O, ক্লোরিন হচ্ছে Cl, তারপর নিয়ন হচ্ছে Ne, সোডিয়াম হচ্ছে Na, ম্যাগনেসিয়াম Mg, এম বড় অক্ষরের আর স্মল লেটার হচ্ছে জি, Mg, অ্যালুমিনিয়াম Al, এ বড় অক্ষরের, এল হচ্ছে ছোট অক্ষরের। এরপরে দেখো সিলিকন Si, তারপরে ফসফরাস, ফসফরাস হচ্ছে P, সালফার হচ্ছে দেখো S, তারপর হচ্ছে ক্লোরিন Cl, আর আর্গন হচ্ছে Ar, ঠিক আছে? এইখানে হচ্ছে দেখো এই 18 পর্যন্ত 18টা হচ্ছে মৌলের নাম এখানে দিয়েছে, ঠিক আছে? এবং তার হচ্ছে প্রতীক আমি সবগুলো বলে দিয়েছি। তোমরা হচ্ছে পজ করে করে এটা তোমরা তোমাদের বইয়েই তোমরা সুন্দর করে লিখে রাখবে এবং এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা আমাদের সব সময় কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? উপরের ক্লাসগুলো উঠলে তখন তোমার এই প্রতীকগুলো কিন্তু জানতেই হবে সবার, এবং পারমাণবিক সংখ্যা লাগবে। তাহলে এর প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা এবং প্রতীক এটা তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে। এবং ডান পাশের যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এই ইলেকট্রন বিন্যাস দেখো সোডিয়ামেরটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে? 2 8 1, ঠিক আছে? বাংলাও লিখতে পারো 2 8 আর 1। ঠিক এইভাবেই কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো হয়েছে, এবং বাদ বাকি ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা বাসায় এটা পূরণ করবে, এবং এইটা পূরণ করে তোমার ওই বইয়ের হোক বা খাতাতে পূরণ করে এই ছবিটা তুলে আমাকে হচ্ছে গ্রুপে তোমরা পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। এখন ব্যাপারটা হচ্ছে যে
এই ইলেকট্রন বিন্যাসটা করে আমরা কি বুঝতে পারলাম দেখো, বুঝতে পারলাম এটাই যে দেখো এখানে সোডিয়ামের কিন্তু একটা ইলেকট্রন কি বাড়তি ছিল, তাই না? সেই বাড়তি ইলেকট্রনটা সে কাকে দিবে? যার একটা ইলেকট্রন প্রয়োজন আছে, তাই না? তো যার একটা ইলেকট্রন প্রয়োজন থাকবে সেই তো তার কাছ থেকে নিবে, তাই না? তো এখানে আমরা দেখছি যে ফ্লোরিনের সঙ্গে বা ক্লোরিনের সঙ্গে কিন্তু এ বিক্রিয়া করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমাদের বইয়ে ফ্লোরিন দেখাইছে, তাহলে ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি তাহলে কি দেখতে পারবো দেখো, Fe, হ্যাঁ, Fe এর প্রথম কক্ষপথে কয়টা? দুইটা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, এখন মোট আছে কয়টা? 9টা। দেখো মোট আছে 9টা ইলেকট্রন ফ্লোরিন, হ্যাঁ, ফ্লোরিন 9টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে কয়টা আছে? দুইটা। তাহলে এরপরে আছে দুটো, 4টে, 6টা। তাহলে 6 2 8টা, আর এ একটা 9টা। কিন্তু ওর হচ্ছে দেখো যে অষ্টকপূর্ণ, আমি কিন্তু বলেছি যে হয় অষ্টকপূর্ণ করবে আর না হলে বহিস্থ শক্তি স্তর যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা থাকার কথা? 2টা, সেই 2টা থাকবে, অথবা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, অথবা তৃতীয় শক্তি স্তরে কয়টা? 18টা, অথবা তারপর আছে 32টা। এই যতগুলো দরকার ততগুলো করার চেষ্টা করবে, অথবা অষ্টকপূর্ণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের যদি আর একটা ইলেকট্রন হয় তাহলে সে অষ্টকও পূর্ণ করতে পারতেছে, তার বহিস্থ স্তরে সবকটা ইলেকট্রনও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সে কি করবে? এই সোডিয়ামের সঙ্গে সে নেগোসিয়েট করে বলবে যে আমাকে ওই ইলেকট্রনটা দিয়ে দাও, ঠিক আছে? তোমার এই একটা বাইরের ইলেকট্রন রেখে আর লাভ নাই। তাহলে ও কি করবে? ফ্লোরিন এই ইলেকট্রনটা নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে তার এই বহিস্থ শক্তি স্তরটা বাদ হয়ে গেল, তার মানে সোডিয়ামের এখন শক্তি স্তর হয়ে গেল কয়টা? 2টা, ঠিক আছে? প্রথম শক্তি স্তরে সে 2টা ইলেকট্রন থাকলো, আর পরের শক্তি স্তরে দেখো আর 8টা। তাহলে এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেই কি করতেছে এরা দুইজনের ভিতরে সম্পর্ক করে একটা যৌগ গঠন করতেছে, ঠিক আছে? তাহলে সেই যে যৌগ গঠন করে তার যে বিক্রিয়াটা সেটা এখন আমরা একটু দেখে নিব। দেখো দেখো সোডিয়াম কি করলো? সে ইলেকট্রন ছেড়ে দিল, তাই না? সোডিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন সে হচ্ছে এরকম প্লাস তার হবে, ঠিক আছে? একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই আমরা এরকম একটা ইলেকট্রন এখানে লিখে দিলাম, ঠিক আছে? আর এইখানে হচ্ছে প্লাস, এই প্লাসের অর্থ কি? প্লাস হচ্ছে সে একটা ইলেকট্রন দিয়েছে, আর যদি দুটো ইলেকট্রন দিত তাহলে এখানে 2টা প্লাস হতো। আর কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে তাকে হচ্ছে অবশ্যই পজিটিভ বলবো, কারণ কি? সে তো দাতা, ঠিক আছে? দিয়েছে, যে কারণে সে পজিটিভ থাকবে। আর যে নিবে তার কি? ঋণী ভাব থাকবে, তাই না? তার সেখানে আছে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব। খেয়াল করো, এবার হচ্ছে এফ। তাহলে ফ্লোরিন, ফ্লোরিন কি করলো? সেই যে ইলেকট্রনটা দিয়ে দিল ওই ইলেকট্রনটা সে গ্রহণ করলো। তো গ্রহণ করার ফলে দেখো কি হয়ে গেল? সে ঋণী হয়ে গেল এখন, ঠিক আছে? তাহলে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে কি? এখন দেখো এখানে মাইনাস, তার মানে কি? ফ্লোরিন এখন ঋণাত্মক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সে একটা ইলেকট্রন দান করেছে আর সে একটা ইলেকট্রন নিয়েছে, যে কারণে সে আছে ঋণাত্মক হয়েছে। এর মাধ্যমে কি তৈরি হয়েছে সেটা আমরা এখন দেখব। দেখো সোডিয়াম এবং ফ্লোরিন এদের ভিতরে দেখো বিক্রিয়া করে এখন কি তৈরি করলে? সোডিয়াম আর ফ্লোরাইড, ঠিক আছে? বা এটাকে লেখা হবে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, ওকে? তাহলে দেখো সোডিয়ামের একটা ইলেকট্রন দান করেছে আর ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ঠিক আছে? তাহলে এখন এখানে কিন্তু আরেকটা কথা থাকে, আমি তোমাদের আরেকটু বোঝাই। দেখো যে এই সোডিয়াম প্লাস মানে আয়নিত অবস্থায় আছে, ঠিক আছে? তো এই আয়নিত অবস্থায় যদি থাকে, এরকম প্লাস থাকে, তাহলে এখানে কি ঘটতেছে তোমরা কি জানো? এখানে ইলেকট্রন কয়টা আছে? তোমাদের যদি জিজ্ঞেস করা হয় সোডিয়ামের ইলেকট্রন বলবা কয়টা? 11টা। আসলে কিন্তু 11টা না, সে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে এরকম প্লাস থাকা মানে ধরতে হবে তার ইলেকট্রন সংখ্যা 10টি, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু নৈবেদ্যিকে তোমাদের থাকবে। আর এখানে ফ্লোরিন দেখো সে কিন্তু একটা ইলেকট্রন অন্যের কাছ থেকে, মানে কার কাছ থেকে? এখানে সোডিয়ামের কাছ থেকে গ্রহণ করছে। সোডিয়াম বাদে অন্য কেউ যদি দিতে পারতো তাহলে তার কাছ থেকেও কিন্তু সে নিতে পারতো। তাহলে এখানে হচ্ছে দেখো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার ইলেকট্রন থাকার কথা ছিল কয়টি? 9টি, কিন্তু এখানে হয়ে যাবে 10টি। তাহলে যদি কেউ তোমার কাছে প্রশ্ন করে যে ফ্লোরিন আয়ন, ঠিক আছে, ঋণাত্মক আয়ন, এর ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে তুমি বলবো 10টি। আর সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা কয়টি? তখন তোমাকে বলতে হবে কিন্তু ইলেকট্রন সংখ্যা কয়টি? এটাও 10টি, ঠিক আছে? কারণ এ একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে আর এ ছিল 9টা, সে আর একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, ঠিক আছে? আমার মনে হয় এই ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। তোমরা কি করবা? দেখো যে এই অধ্যায়ের যে প্রশ্ন দুইটা আছে সৃজনশীল, এই দুটো কমপ্লিট করবা, করে এই বইয়ের যত পড়া আছে এগুলো কিন্তু সব সুন্দর করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আমি সামনে তোমাদের পরীক্ষা নেব, 2-3টা চ্যাপ্টার হয়ে গেলেই একসঙ্গে তোমাদের পরীক্ষা নেব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।